আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জ্যামিতিক সমানুতা সম্পর্কে আলোচনা করব। তো জ্যামিতিক সমানুতা আমরা জানি যে স্টোর সমানুতার একটা রূপভেদ, তাই না? স্টোর সমানুকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, জ্যামিতিক সমানুতা এবং আলোক সক্রিয় সমানুতা। তো আজকের এই টিউটোরিয়ালে মূলত শুধু জ্যামিতিক সমানুতা সম্পর্কে আলোচনা করা হবে। আমি একসাথে জ্যামিতিক সমানুতা এবং আলোক সক্রিয় সমানুতা আলোচনা করছি না। এই জন্য করছি না যে যাতে তুমি এই দুই সমানুতার মধ্যে পার্থক্যটা খুব সহজে বুঝতে পারো। তো এই জন্য জ্যামিতিক সমানুতার জন্য একটা টিউটোরিয়াল থাকবে আর অপটিক্যাল আইসোমারিজমের জন্য আরেকটা সমানুতা থাকবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তো জ্যামিতিক সমানুতা জানার আগে আমরা এই যে প্রথমে যে ভাগ করে নিয়েছিলাম সমানুতাকে দুই ভাগে, যে গাঠনিক সমানুতা আর স্টোর সমানুতা। তো স্টোর সমানুতা কাকে বলে সেইটা একটু দেখি। স্টোর সমানুতা বলা হচ্ছে যে আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেতও একই, কিন্তু গাঠনিক সংকেতে পরমাণু বা মূলকগুলোর ত্রিমাত্রিক স্থানিক বিন্যাসটা ভিন্নতার কারণে যে সমাণুগুলোর উদ্ভব হয় সেগুলোকে মূলত বলা হচ্ছে স্টেরিও সমানুতা। অর্থাৎ একটা পরমাণুতে একটা অণুতে যে পরমাণু বা মূলকগুলো থাকে সেই পরমাণু বা মূলকগুলোর ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব হয় সেগুলোকে মূলত বলা হচ্ছে স্টেরিও সমানুতা। স্টোর সমানুতা দুই রকম হয়, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। তো আজকে মূলত আমরা জ্যামিতিক সমানুতা সম্পর্কে আলোচনা করব। তো জ্যামিতিক সমানুতার সংজ্ঞায় বলা হচ্ছে, হ্যাঁ, একে আমরা প্রথমে ভাগটা আমরা দেখেছিলাম এখানে, যে আমরা স্টোর সমানুতাকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছিল আমাদের জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। তো এটা হচ্ছে সে জ্যামিতিক সমানুতা আর এটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। আলোক সক্রিয় অপটিক্যাল আইসোমার আলোক সক্রিয় সমানুতা। তো তার মধ্যে থেকে এই পর্বে মূলত এই শুধু জ্যামিতিক সমানুতা নিয়ে আলোচনা করা হবে আর এর পরের টিউটোরিয়ালে আলোক সক্রিয় সমানুতা নিয়ে আলোচনা করা হবে। জ্যামিতিক সমানুতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে এরকম যে জ্যামিতিক সমানুতাটা হচ্ছে মূলত সিস সমাণু এবং হচ্ছে ট্রান্স সমাণু। তো সিস কি জিনিস? সিসটা হচ্ছে মূলত সেম সাইড। সিস হচ্ছে সেম সাইড। সেম সাইড মানে হচ্ছে একই দিক। আমরা একটু পরে দেখবো, যখন জ্যামিতিক সমানুতার ডিটেলস পড়বো তখন আমরা ডিটেলস দেখবো যে যদি একই জাতীয় গ্রুপ বা মূলকগুলো যদি একই দিকে থাকে তাহলে সেটাকে সিস সমাণু বলে। আর ট্রান্স সমাণু যদি আড়াআড়ি ভাবে যদি থাকে, এক কোষ, ঠিক আছে, আড়াআড়ি ভাবে যদি থাকে, হ্যাঁ, তখন মূলত আমরা একে বলবো যে এটা হচ্ছে আমাদের ট্রান্স সমাণু। তো আমরা একটু দেখি আসলে জ্যামিতিক সমাণু কাকে বলে। তো জ্যামিতিক সমানুতার সংজ্ঞায় বলা হচ্ছে যে আণবিক সংকেত একই হবে, এবার গাঠনিক সংকেতও একই হবে, কিন্তু গাঠনিক সংকেতে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে এই অনুষ্ঠিত পরমাণু বা মূলকগুলোর ভিন্ন কনফিগারেশনে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলোকে মূলত বলা হচ্ছে জ্যামিতিক সমাণু। আর এই যে জ্যামিতিক সমাণুগুলোর ধর্মের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় এই ঘটনাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তার মানে এখানে মূল কথা হচ্ছে যে জ্যামিতিক সমানুতাগুলোর ক্ষেত্রে আণবিক সংকেত একই হয়, গাঠনিক সংকেতও একই হয়, কিন্তু গাঠনিক সংকেতে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হয় না। ফলে কি হয়? ফলে গাঠনিক সংকেত যে পরমাণু মূলকগুলো থাকে তাদের জ্যামিতিক বিন্যাস তথা ত্রিমাত্রিক বিন্যাস বা স্থানিক বিন্যাস বা গঠনটা ভিন্ন হয়। এই যখন একটা অণু ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস ভিন্ন হয় তখন এই অণুগুলোকে মূলত বলা হচ্ছে কনফিগারেশন। তার মানে সোজা কথা হচ্ছে যে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে যখন ভিন্ন কনফিগারেশনের দুইটা যৌগ পাওয়া যায় তখন এই যৌগ দুইটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমাণু। আর এই ভিন্ন কনফিগারেশনের যৌগ দুইটার মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় সেইটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানুতা। আমরা সংজ্ঞাটা একটু দেখি যে বলা হচ্ছে যে এখানে আণবিক সংকেত একই, ঠিক আছে, আণবিক সংকেত একই এবং এদের গাঠনিক সংকেতও কিন্তু একই। তবে গাঠনিক সংকেতে একটা কাজ হবে, সেটা হচ্ছে যে দুই কার্বনের মধ্যস্থ বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হবে না। না হলে কি হবে? তখন ওই কার্বনের সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর, হ্যাঁ, পরমাণু বা এই মূলকগুলোর ভিন্ন ভিন্ন কনফিগারেশনে, মূলকগুলোর ভিন্ন কনফিগারেশনে তখন কিছু যৌগ পাওয়া যাবে। এই যৌগগুলোকেই বলা হবে জ্যামিতিক সমানুতা। যেমনটা আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু শুরু করি, তাহলে সংজ্ঞাটা বুঝতে সুবিধা হবে। শুধু সংখ্যা মুখস্থ করার প্রয়োজন নেই। এদিকে দেখো, মনে করা যায় যে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত একটা যৌগ,
সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ কিংবা চাক্রিক যৌগগুলোর ক্ষেত্রে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হয় না। তার মানে এখানে এই শর্তটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যে কার্বন মধ্যস্থ বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হবে না। তাহলে দ্বিবন্ধন থাকলে সাধারণত কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হয় না। ফলে কি হয়, মনে করা যাক যে এখানে একটা হাইড্রোজেন থাকলো, এখানে একটা CH3 থাকলো, এখানে একটা হাইড্রোজেন থাকলো, এখানে একটা CH3 থাকলো। একটা বিষয় খেয়াল করে দেখো, এই যৌগটার সাথে আমরা আর একটা যৌগ যদি লিখি এভাবে, মনে করা যাক যে এখানে একটা হাইড্রোজেন থাকলো, এখানে একটা CH3 থাকলো, আর এখানে একটা CH3 থাকলো, এখানে একটা হাইড্রোজেন থাকলো। তো এই উভয় যৌগের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে এদের আণবিক সংখ্যা হচ্ছে C4H8। এদের উভয়ের কিন্তু দেখো 3 আর 4, 4 4 8টা হাইড্রোজেন আর 4টা কার্বন। এদের উভয়ের কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেতও কিন্তু একরকম একই। কেমন একই? এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা মিথাইল মূলক আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা মিথাইল মূলক আছে। এবং এই যৌগটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং মিথাইল মূলক আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং মিথাইল মূলক আছে। তার মানে এই কার্বনেও যেভাবে মূলকগুলো যুক্ত আছে, এই কার্বনের মূলকগুলো সেইভাবে যুক্ত আছে। তাই এদের গাঠনিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতে এই কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে এখানে এই গ্রুপ বা মূলকগুলো কিন্তু একটু লকড হয়ে গেছে। কিরকম লকড হয়ে গেছে? এটার ক্ষেত্রে এই পাশে মিথাইল মূলক এবং এই পাশে মিথাইল মূলক, আর এখান ক্ষেত্রে এটার ক্ষেত্রে এই পাশে একটা মিথাইল মূলক, একটা মিথাইল মূলক, আর এইখানে একটা মিথাইল মূলক, আর এই যৌগটার ক্ষেত্রে এই পাশে একটা মিথাইল মূলক আর এই পাশে একটা মিথাইল মূলক। ঠিক আছে? তাহলে এই যে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে এই কার্বনের সাথে যুক্ত পরমাণু বা মূলকগুলোর ভিন্ন কনফিগারেশন, মানে এই মূলকগুলোর ত্রিমাত্রিক অবস্থানটা ভিন্ন হচ্ছে। এর ক্ষেত্রে একই দিকে হচ্ছে, এর ক্ষেত্রে আড়াআড়ি হচ্ছে। এই ভিন্ন কনফিগারেশনে যে দুইটা যৌগ পাওয়া যাচ্ছে, এই যৌগ দুইটাকে পরস্পরের জ্যামিতিক আইসোমার বলা হচ্ছে। আর এই জ্যামিতিক আইসোমার দুইটার মধ্যে একই জাতীয় গ্রুপ বা মূলকগুলো যদি একই দিকে থাকে, অর্থাৎ এরা যদি সেম সাইড হয়, ঠিক আছে, যেমন এই যৌগটাতে এটা সেম সাইড হয়েছে, তখন এইটাকে বলা হচ্ছে সিস সমাণু। আর এখানে যদি আড়াআড়ি ভাবে যদি হয়, তাহলে এইটাকে বলা হবে তখন ট্রান্স সমাণু। উল্লেখ্য যে আমরা সাধারণত দেখেছিলাম গাঠনিক সংকেত যখন আমরা গাঠনিক সমাণু যখন আমরা আলোচনা করেছিলাম, তখন কিন্তু দেখেছিলাম যে যদি যৌগটার নাম ভিন্ন হয় তখন কিন্তু ওই যৌগটা কিন্তু ভিন্ন হয়, কিন্তু স্টিরিও সমাণুগুলোর ক্ষেত্রে নাম কিন্তু একই হয়, শুধু এদের পরমাণু বা মূলকগুলোর স্থানিক বিন্যাসটা ভিন্ন হয়। সেটা কেমন? এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা শুধু সিস্টেন্স না বলে যদি শুধু নাম বলতাম, তাহলে আমরা নিশ্চয়ই এখানে বলতাম যে বিউট টু এন, বিউট টু এন। আর বিউট টু এন এই যৌগটা কিন্তু হচ্ছে কিন্তু আমাদের বিউট টু এন। ঠিক আছে? বিউট টু এন, এখানে এটা না দেওয়াটাই ভালো হবে, কারণ বিউটেন থেকে এন বাদ দিলেই বিউট হয়। এটাকে আপাতত মনে হচ্ছে বার্ট, কিন্তু এটা হচ্ছে বিউট। এই উভয় যৌগের এরও নাম হচ্ছে বিউট টু এন, এরও কিন্তু নাম হচ্ছে বিউট টু এন। দেখো বিউট টু এন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একই যেহেতু গ্রুপগুলো একই দিকে আছে, তাই এর নামের সাথে সামনে একটা লিখে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে একটা সিস সমাণু, আর এখানে গ্রুপগুলো আড়াআড়ি ভাবে থাকার কারণে এর নামের সামনে বলে দেওয়া হচ্ছে এটা একটা ট্রান্স সমাণু। তার মানে জ্যামিতিক যৌগগুলোর ক্ষেত্রে গাঠনিক সংকেত যে একই, এটা তার প্রমাণ যে এদের নামটা কিন্তু একই। গাঠনিক সংকেত একই হলে কিন্তু নাম একই হয়ে যায়। তবে গাঠনিক সংকেতে এই মুক্ত আবর্তন সম্ভব না হওয়া কার্বনগুলোর সাথে যে পরমাণু বা মূলকগুলো আছে, এদের ভিন্ন কনফিগারেশনে যে দুইটা যৌগ পাওয়া যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে জ্যামিতিক সমাণু। তো আশা করা যায় যে জ্যামিতিক সমাণু কি সেই বিষয়টা বোঝা গেছে। তাহলে জ্যামিতিক সমাণু এখন কারা দেখাবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, অর্থাৎ জ্যামিতিক সমতার শর্ত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো জ্যামিতিক সমতার শর্ত হচ্ছে, প্রথমত শর্ত হচ্ছে দুইটা। শর্ত দুইটার মধ্যে একটা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন হবে। ঠিক আছে? অর্থাৎ এইরকম হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগগুলো জ্যামিতিক সমতা দেখাতে পারে। আর একটা শর্ত হচ্ছে যে যৌগটাকে চাকরি হতে হবে। এখন একটা বিষয় হচ্ছে কি জানো, যে যৌগগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে কিংবা চাকরির যৌগ হলেই যে জ্যামিতিক সমতা দেখাবে এমনটা না, এখানে আরো কিছু সাব ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেটা কি রকম? যেমন আমরা একটা যৌগ দেখি, মনে করা যাক যে একটা যৌগ হচ্ছে এরকম যে কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে আছে, কিন্তু প্রত্যেকটাতে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে এই যৌগটাকে আমরা কিভাবে লিখতে পারি? বড়জোর মনে করা যাক যে এভাবে লেখা হলো যে এখানে হাইড্রোজেন গুলো ঠিক রেখে
এই পাশের নিচের হাইড্রোজেনটাকে উপরে দেওয়া হলো আর উপরের হাইড্রোজেনটাকে নিচে নিয়ে আসা হলো। তাতে লাভটা কি হলো? লাভ কিন্তু কিছু নাই, এটাও দেখতে যেরকম এটাও দেখতে ঠিক একই রকম। তার মানে এই যৌগটাতে দ্বিবন্ধন আছে ঠিকই, কিন্তু এটা জ্যামিতিক সমতা কিন্তু দেখায়নি। আচ্ছা, তারপর আরেকটা ঘটনা খেয়াল করি। মনে করা যাক যে এবার যৌগটা ওরকম না করে এরকম করা হলো। কিরকম করা হলো? যে এখানে সবগুলো হাইড্রোজেন থাকলো, ঠিক আছে, আর এখানে একটা CH3 দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এই যৌগটা কি জ্যামিতিক সমতা কি দেখাচ্ছে? এই যৌগটার ক্ষেত্রে একটা যদি আমরা যদি বিষয় খেয়াল করি তাহলে দেখব যে এই হাইড্রোজেনটা এখানে থাকলো, এখানে একটা CH3 থাকছে, আর এখানে হাইড্রোজেন থাকছে, এখানেও কিন্তু হাইড্রোজেন থাকছে। তো মনে করি যে নিচে হাইড্রোজেনটা উপরে, উপরে হাইড্রোজেন নিচে গেল। তো এই যৌগ এবং এই যৌগ দেখতে কিন্তু একই রকম। এখন মনে হতে পারে যে এটাকে আমি এইভাবে লিখবো কোন দেখে? আমি যদি এইভাবে লিখি তাহলে কি হবে না? কিভাবে লিখতে চাও এই যৌগটাকে? মনে করো যে এইভাবে লিখতে চাও যে এখানে CH3টা লিখবা আর হাইড্রোজেনটাকে নিচে দিবা, ঠিক আছে, আর এখানে হাইড্রোজেনটাকে উপরে দিলা বা ওই যে হাইড্রোজেন যেখানে ছিল সেখানে থাকলো, এরকম। তো প্রকৃতপক্ষে এটাও কিন্তু কোনো কিন্তু যৌগ হলো না। কারণটা হচ্ছে যে এখানে এদেরকে কোনোভাবেই কিন্তু সিস বা ট্রান্স কিন্তু বলা যাচ্ছে না। তাহলে এখন উপায় কি? তাহলে আমাদের কিছু সাধারণ শর্ত মাথায় রাখতে হবে। আমরা এই শর্তগুলো একটু মাথায় রাখি। সাধারণ শর্তের মধ্যে প্রধান যে কথাটা, সেই কথাটা হচ্ছে এরকম যে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্তে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগে, এই দ্বিবন্ধন যুক্ত যৌগের একই কার্বনে যদি একই গ্রুপ না থাকে, তাহলে দ্বিবন্ধন যুক্ত কার্বনে দ্বিবন্ধন যুক্ত কার্বনে, এইটা করে কিন্তু কোথাও বলা নাই এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে। বলা হচ্ছে যে দ্বিবন্ধন যুক্ত কার্বনে একই রকম গ্রুপ না থাকলে, একই রকম পরমাণু বা মূলক না থাকলে কি হয়? জ্যামিতিক সমতা দেখায়। তা আমি সংক্ষেপে খালি একটু বড় করে লিখে দেই যে দেখায়। কি দেখায়? জ্যামিতিক সমানতা দেখায়, ঠিক আছে। তাহলে আমরা একটাই বিষয় মাথায় রাখবো যে দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোতে জ্যামিতিক সমতা দেখাবে কিনা, এইটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে আমাদের সবার আগে যাচাই করতে হবে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে একই রকম গ্রুপ বা মূলক আছে কিনা। যেমন এখানে একই রকম গ্রুপ বা মূলক গুলো আছে বলেই কিন্তু এরা কিন্তু জ্যামিতিক সমতা কিন্তু দেখাচ্ছে না। এও তো দেখাচ্ছেই না, এখানে উভয় কার্বনের মধ্যে একই রকম আছে, আর এখানে এই কার্বনটা ভিন্ন হলেও এই পাশের কার্বনটাতে আবার একই রকম থাকার কারণে এরাও কিন্তু দেখাচ্ছে না। তাহলে কারা দেখাতে পারে? এইরকম কিছু সাধারণ কথা বলা যেতে পারে। এক, সে এ বি, এটা হচ্ছে কার্বন ডবল বন্ড কার্বন এ বি, এরা দেখাতে পারে, কারণ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে গ্রুপগুলো ভিন্ন, এখানেও এবি ওখানেও এবি। অথবা এরকম গুলো দেখাতে পারে যে এ বি কার্বন ডবল বন্ড, এখানে কার্বন, মনে করা যাক যে এ, আর একটা নতুন যদি একটা দেই, মনে করা যাক যে কি দিব, এক্স দিলাম, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর এরকমটা দেখাতে পারে যে এখানে মনে করা যাক হচ্ছে যে এ ওয়াই, তারপর হচ্ছে সি ডবল বন্ড, এখানে সি দিলাম, এখানে এ এক্স দিলাম, এরাও কিন্তু দেখাতে পারে। তারপর 4 নম্বরে এরকমটা দেখাতে পারে, সেটা হচ্ছে যে এ বি, তারপর মনে করো এখানে হলো যে এক্স ওয়াই, ওর থেকে ভিন্ন ভিন্ন, এরাও কিন্তু দেখাতে পারে। কিন্তু কখনোই এরা দেখাবে না। কারা দেখাবে না? যারা এরকম, সেটা হচ্ছে যে এ বি কার্বন ডবল বন্ড থাকলো আর এখানে কার্বন থাকার পর মনে করা যায় যে এ এ, অথবা মনে করা যাক যে বি বি যদি হতো, যে এরকম হলো যে এ বি কার্বন ডবল বন্ড যুক্ত কার্বনের সাথে বি বি থাকলো, এরা কিন্তু কখনোই দেখাবে না। তো এক পাশে থাকুক আর ভিন্ন পাশে থাকুক, তাহলে দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে কথা হচ্ছে যে দ্বিবন্ধন যুক্ত কার্বনে যদি কি হয় না, একই জাতীয় গ্রুপ যদি না থাকে, একই জাতীয় গ্রুপ বা পরমাণুমূলক না থাকলে, নাটাকে একটু ভালো করে একটু ইয়ে করে দেই, না থাকলে তখনই কেবল তারা জ্যামিতিক সমতা দেখায়। এগুলো হচ্ছে এর শর্ত। এগুলো যে শর্ত, আমরা আর কয়েকটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমনটা মনে করা যাক যে একটা যৌগ হচ্ছে এরকম যে CH3 আর হচ্ছে সি ডবল বন্ড, আর এর সাথে হচ্ছে একটা এইচ সি, আর একটা মনে করা যায় এটা হচ্ছে CH3, আর একটা মনে করো এটা হচ্ছে তোমার ক্লোরিন। তাহলে এই যৌগটা কিন্তু আমাদের এই
স্মরণ যে আমরা শর্তটা দিয়েছিলাম যে এ বি, হ্যাঁ, আর কার্বন ডবল বন্ড কার্বন, আর এটা কি হচ্ছে তোমার এ এক্স হচ্ছে, এরকম এ এক্স হচ্ছে, এইটাকে কিন্তু সমর্থন করছে, এইটাকে সমর্থন করছে। তার মানে এটা কিন্তু আমাদের জ্যামিতিক সমতা দিতে পারে। সেটা কিভাবে দিবে? এটা যেমন এরকম হলো, এটা আমরা আরেকটা যৌগ যদি এরকম করে লিখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন লেখার পরে এখানে CH3 ছিল থাকলো, এখানে হাইড্রোজেন থাকলো, আর এখানে Cl হলো, আর এখানে CH3 হলো। আসলে একটা বিষয় হচ্ছে কি, যে যখন একটা যৌগে দুই কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকে তখন এই কার্বন দুইটাকে কিন্তু মুক্ত আবর্তন সম্ভব হয় না। তো আমি তোমাদের এই বিষয়টা একটু এইভাবে একটু দেখাই, তুমি একটু লক্ষ্য করো। যেমন এইখানে একটা যৌগ দেখো, আমি প্রথমে যে যৌগটা লিখেছিলাম সেটা হচ্ছে যে এই যে এইখানে যৌগটা, এই যৌগটাতে এইটা হচ্ছে দ্বিবন্ধন, ঠিক আছে। এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে কার্বন, এটা কার্বন, আর সাদাগুলো হচ্ছে হাইড্রোজেন। আমার দ্বিবন্ধনটা আছে এখানে, তো আমি এই দুইটা কার্বনকে কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, এই দুইটা কার্বন ঘুরানো যাচ্ছে না। কিন্তু কার্বন কার্বন যখন একক বন্ধন থাকে তখন খুব সহজে কিন্তু ঘুরানো যায়। যেমন দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, খুব সহজে কিন্তু ঘুরানো যাচ্ছে, ঠিক আছে, ঘুরানো যাচ্ছে। এমনকি এই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো একক বন্ধনের মাধ্যমে আছে এদেরকে কিন্তু ঘুরানো যাচ্ছে, এদের কিন্তু ঘুরানো যাচ্ছে, কিন্তু এই দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন দুটি কিন্তু ঘুরানো যাচ্ছে না। তো এইটা যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা তোমাদের ট্রান্স সমানুর মতো মনে হচ্ছে। তো প্রকৃতপক্ষে বোর্ডের মতো করে ধরলে আমাদের এইভাবে ধরতে হচ্ছে, আমাদের চেহারাটা হচ্ছে এরকম, ঠিক আছে, এইরকম হচ্ছে চেহারাটা। আর যদি আমাদের সিস সমানু হতো তাহলে কি হতো, জাস্ট এটাকে আমরা একটু খুলে একটু অল্টার করে যদি দেই, এখানে হাইড্রোজেনটা দেওয়া হলো আর এখানে যে একটা আমরা অ্যালকালিন গ্রুপ দিই, তাহলে এইটা কিন্তু আমাদের কিন্তু সিস সমানু হলো। এটা দেখতে আমাদের এখানে আমরা এইভাবে লিখছি, আমাদের মোটামুটি আর কি এইরকমটা হচ্ছে, যে এটা একটা হচ্ছে আমাদের এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা CH3 CH3। তো এইরকম শর্ত সাপেক্ষে কিন্তু আমাদের জ্যামিতিক সমতা দেখাবে, আমরা এই বিষয়গুলো আরো দেখবো। তো এটা আমাদের দেখাচ্ছে। আবার মনে করা যাক যে একটা যৌগ এরকম হলো, ও তাহলে এই যৌগটা তাহলে কি রকম যৌগ হচ্ছে, এই যৌগটা হচ্ছে একটা সিস, এটা কিন্তু হচ্ছে সিস। আমরা যদি নামকরণ করি তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে এই যৌগের নাম হচ্ছে আমাদের 2 ক্লোরো, হ্যাঁ, 2 ক্লোরো, আর কি হচ্ছে 2 ক্লোরো, আর হচ্ছে 1 2 3 4, তাহলে হচ্ছে বিউট 2 ক্লোরো বিউট, আর দ্বিবন্ধন অবস্থানটা 2 নম্বরে, তাহলে বিউট 2 ইন হচ্ছে। তাহলে এই যৌগটার আমাদের নাম হচ্ছে 2 ক্লোরো বিউট 2 ইন। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এরকম যে এই যৌগটার নাম কি হচ্ছে, এই যৌগটার নাম যদি করি তাহলে এটা আমাদেরকে এই দিকে করতে হবে 1 2 3 4, এটা কিন্তু হচ্ছে 2 নম্বরে একটা ক্লোরিন আছে, তাই হচ্ছে 2 ক্লোরো, আর হচ্ছে 4 কার্বন, তাই হচ্ছে বিউট, হ্যাঁ, বিউট, আর এখানে হচ্ছে 2n 2n। তো একটা বিষয় হচ্ছে যে এরও যা নাম এরও কিন্তু তাই নাম, এটাও 2 ক্লোরো বিউট 2n, এটা কিন্তু 2 ক্লোরো বিউট 2n। মাঝখান থেকে কি হচ্ছে, যে এই কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে জন্ম থেকেই এই যৌগটাতে CH3 দুটো একই দিকে থাকতেছে, তাই এটা হচ্ছে সিস সমাণু, আর এখানে CH3 দুটো আড়াআড়ি ভাবে থাকতেছে, তাই এইটা হচ্ছে আমাদের ট্রান্স সমাণু। তো এই হচ্ছে মূলত জ্যামিতিক সমানুতা এবং তার পার্থক্য। আমরা যদি আর একটা যদি যৌগ লিখি, মনে করা যায় যে একটা যৌগ হচ্ছে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে সে একটা ফ্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ব্রোমিন এবং এখানে একটা আয়োডিন। আর এখানে আমার কাছে যে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, আর আয়োডিনটাকে উপরে দিলাম আর ব্রোমিনটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন তর্ক করে বলতে পারো যে আমি এদিকে ঘুরাবো কেন, আমি এদিকে ঘুরাবো, এই ক্লোরিনকে এদিকে দেবো আর ফ্লোরিনকে এদিকে দেবো, একই ঘটনা কিন্তু। কারণ ক্লোরিনকে এইদিকে দিলে ব্রোমিন আর ক্লোরিন একই দিকে হবে, এখানে কিন্তু তাই হয়েছে, ক্লোরিন এবং ব্রোমিন কিন্তু একই দিকে হয়েছে, সুতরাং লজিক একই। এখন কথা হচ্ছে যে এই যৌগটার মধ্যে কে সিস আর কে ট্রান্স। তো বিষয়টা হচ্ছে যে যদি আমরা সিস এবং ট্রান্স যদি বুঝতে যদি না পারি তাহলে আমাদের একটা ছোট্ট একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা হচ্ছে যে এই যে দ্বিবন্ধনের সাথে যুক্ত যে গ্রুপ বা মূলকগুলো যে থাকবে এদেরকে আমরা একটু নাম্বারিং করব। কিরকম নাম্বারিং? নাম্বারিংটা করব যার ভর বেশি হবে, যার ভর বেশি হবে তাকে 1 ধরবো, আর যার ভর কম হবে তাকে 2 ধরবো। আর যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে পারমাণবিক সংখ্যা দিয়েও বলা যেত। তা আমরা ভর হিসেবে চিন্তা করতে চাই। এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে দেখে হয়তো বা বুঝে আছে এদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী বলা যাবে, কিন্তু
যদি বড় জটিল থাকতো তাহলে কিন্তু ভর হিসেবে বলা যেত। তো আমরা দেখবো যে কার ভর বেশি। যেমন এই যৌগে আমরা দেখতেছি যে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ভর বেশি, তো যেহেতু ফ্লোরিনের ভর কম তাই ফ্লোরিনকে ধরলাম 1 আর ক্লোরিনের ভর বেশি একে ধরলাম 2। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রোমিনের ভর কম তাই ব্রোমিনকে ধরতেছি 1 আর আয়োডিনের ভর বেশি তাই একে ধরলাম আমরা 2। তাহলে আমরা এখন দেখতেছি যে আমাদের 2 2 গুলো একদিকে আর 1 1 গুলো একদিকে হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের সিস সমান। নাম কি হবে সেটা পরে হয়েছে। একইভাবে এখানে যদি বলি ফ্লোরিন এটাকে আমরা 1 বলতেছি আর ক্লোরিন একে আমরা 2 বলছি। আর এদিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একে আমরা 3 বলতেছি আর একে আমরা 2 বলতেছি। সরি, একে আমরা 1 বলতে একে আমরা 1 বলছি আর একে আমরা 2 বলছি। তাহলে দেখা যাচ্ছে এখানে এরা কিন্তু আর অর্থাৎ এরা যাবে ট্রান্স। তাহলে আমরা যদি দেখি যে একই জাতীয় গ্রুপগুলো একই দিকে থাকে তাহলে হচ্ছে সিস, আর যদি আর ভাবে থাকে তাহলে হচ্ছে ট্রান্স। এইভাবে 1 নম্বর 2 নম্বর করে কিন্তু সিস ট্রান্স নির্ধারণ করা যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি তোমার জ্যামিতিক সমন্বয়ের উদাহরণ। তো আমরা সবগুলো দ্বিবন্ধন যুক্ত দেখলাম, আমরা একটু চাকতিক যোগের একটু উদাহরণ একটু দেখি। তো চাকতিক যোগের উদাহরণ যদি দেখি, আমরা একটা পাতা নিতে পারি, এখানে একটা পাতা লাগবে। চাকতিক যোগের ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, মনে করা যায় যে এইটা হচ্ছে আমার একটা যৌগ যে CH2 CH2, তারপর হচ্ছে CH, এখানে একটা হচ্ছে CH, আর এখানে একটা হচ্ছে মনে করা যাক যে CH3, আর এখানে একটা হচ্ছে CH3 এবং এখানে মনে করা যায় একটা হচ্ছে CH3। তো এগুলোকে আমরা এইভাবে না লিখে কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম। ঠিক আছে, যে লিখে আমরা এইভাবে যদি দিতাম তাহলে আমাদের এখানে হাইড্রোজেনটা উপরে থাকতে পারতো, মিথাইল গ্রুপটা আমাদের এখানে নিচে থাকতে পারতো। ঠিক আছে, অথবা এখানে হাইড্রোজেনটা উপরে থাকতে পারতো, মিথাইল গ্রুপটা উপরে থাকতে পারতো। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এইভাবে যৌগটাকে না লিখে আমরা যৌগটাকে একটু বাঁকা করে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এই 4টা কার্বন, এই 4টা কার্বন মিলে কিন্তু একটা চক্র হয়েছে, আর এই চক্রের সাথে এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন আছে, একটা মিথেন মূলক আছে, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা মিথেন মূলক আছে। তো আমরা একটু এইভাবে একটু লিখি। তো মনে করি এইটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন আর এইটা হচ্ছে একটা মিথেন মূলক, আর এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হচ্ছে মিথেন মূলক। তার মানে এটা হচ্ছে 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। ঠিক আছে, 1,2 ডাইমিথাইল 1,2 দুইটা মিথাইল সাইক্লোবিউটেন। মানে এইটার আমরা আর একটা অবস্থা হয়তো এরকম পেতে পারি, সেটা হচ্ছে যে এখানে এরকম করে লেখার পর এইখানে এস লেখা হলো, আর এইখানে মনে করা যাক যে CH3 লেখা হলো, আর এইখানে CH3 লেখা হচ্ছে, হ্যাঁ, আর এইখানে একটা এস লেখা হচ্ছে। তো এই যে যদি চাকরিক যৌগ হয় তখন কিন্তু যৌগটা কিন্তু মোচড় খায়, কিন্তু তোমার আবর্তনটা তো সম্ভব হয় না, মোচড় খায় বা ভেঙে যায়। তো এই চাকরিক যৌগের চক্রের উপরে যদি একই জাতীয় গ্রুপ থাকে বা নিচে যদি একই জাতীয় গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিস সমানে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিস 1,2 ডাইমিথাইল ডাইমিথাইল সাইক্লোবিউটেন, ডাইমিথাইল মিথাইল সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। ঠিক আছে, আর একেবারে এটা হচ্ছে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। তো এই হচ্ছে মোটামুটি চাকরিক যৌগের উদাহরণ। তো এখন আমরা দেখি যে আমরা যে বললাম যে জ্যামিতিক সমাণুগুলোর ক্ষেত্রে এদের ভৌতমান রাশি ধর্মের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় সেটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তো কি রকম ভৌতমান রাশি ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয় সেটা আমরা একটু দেখি। তো বিষয়টা হচ্ছে যে জ্যামিতিক সমাণুগুলোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখো, যেমনটা আমার হাতে এখানে লক্ষ্য করে দেখো যে এইটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এবং এখানে একটা মিথাইল মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক আছে। ওকে, তো যেহেতু মিথাইল মূলক দুইটা একই দিকে আছে তাই এটাকে আমি বলছি সিস বিউটেন বা বিউট টু এন, সিস বিউট টু এন। এখন এই যে এই যৌগটাতে কিন্তু দেখো বড় বড় গ্রুপগুলো একই দিকে আছে, ফলে হয় কি এদের আন্তঃআণবিক বিকর্ষণটা কিন্তু বেশি হয়। বিকর্ষণটা যেহেতু বেশি হচ্ছে তখন এই যৌগটার মধ্যে টেনশন বা উত্তেজনা বেশি হচ্ছে, ফলে এই যৌগটাতে কিন্তু অভ্যন্তরীণ শক্তি বেশি হয়ে যাচ্ছে। তো যখন একটা যৌগ অভ্যন্তরীণ শক্তি বেশি হয়ে যায় তখন তার স্থিতিশীলতা কমে যায়। ঠিক আছে,
আমরা যেমন অত্যন্ত ক্ষেপে গেলে আমাদের হিতাহিত জ্ঞান কিন্তু কমে যায়, অথচ আমরা যদি ঠান্ডা মাথায় থাকি তাহলে আমাদের হিতাহিত জ্ঞান কিন্তু বেশি থাকে। অনুরূপে যৌগগুলো যখন উত্তেজিত হয়ে যায় তখন এই যৌগগুলোর স্থিতিশীলতা কমে যায়। এখন স্থিতিশীলতা যখন কমে যায় তখন কম তাপে এদেরকে কিন্তু গলিয়ে ফেলা যায়, তার মানে এদের গলনাঙ্ক তখন কিন্তু কমে যায় বা এদের গলন তাপ কিন্তু কম হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এদের যেহেতু শক্তি বেশি থাকে তাই এদের দহন তাপের মান কিন্তু বেশি হয়। এখানে গলন তাপ বা গলনাঙ্ক এবং দহন তাপ টার্ম দুটো কিন্তু আলাদা। ঘটনাটা বুঝতে হবে। ঘটনাটা কিরকম হচ্ছে? ঘটনাটা হচ্ছে যে সিস সমাণুগুলোর ক্ষেত্রে একই জাতীয় গ্রুপগুলো একই দিকে থাকার কারণে এদের আন্তঃআণবিক বিকর্ষণটা বেশি হয়। এই আন্তঃআণবিক বিকর্ষণ বেশি হওয়ার কারণে এই অণুটাতে তুলনামূলকভাবে ট্রান্স সমাণুর চেয়ে বেশি পরিমাণে অভ্যন্তরীণ শক্তি লুকায়িত থাকে। ফলে এই যৌগটা থেকে আমরা বেশি পরিমাণে দহন শক্তি পাবো বা দহন এনথালপি পাবো। কিন্তু যেহেতু এইটার অভ্যন্তরীণ শক্তি বেশি তাই এটার স্থিতিশীলতা কম হয়, আর স্থিতিশীলতা কম হওয়ার কারণে এটাকে সহজে কিন্তু ভেঙে ফেলা যায় বা গলন তাপ কিন্তু অর্থাৎ এর গলনাঙ্কের মান কিন্তু কম হয়ে যায়। এটা একটা বিষয়। তবে এর গলনাঙ্কের মান কম হলেও সিস সমাণুর গলনাঙ্কের মান কম হলেও কিন্তু এর স্ফুটনাঙ্কের মান কিন্তু ট্রান্স সমাণু অপেক্ষা কিন্তু বেশি। এখন ট্রান্স সমাণুর ক্ষেত্রে ট্রান্স সমাণুর চেয়ে সিস সমাণুর গলনাঙ্ক মান কম কিন্তু স্ফুটনাঙ্কের মান বেশি কেন? এটা একটা প্রশ্ন হতে পারে। তো আমরা কিছু বিষয় একটু খেয়াল করে দেখি। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ট্রান্স সমাণুর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এরা পরস্পর আড়াআড়ি ভাবে থাকে। আড়াআড়ি ভাবে থাকার কারণে যেটা হচ্ছে, এই যে যেমনটা দেখো এখানে আড়াআড়ি ভাবে থাকছে, ফলে যেটা হচ্ছে যে এই বড় গ্রুপটা এবং এই বড় গ্রুপটা অনেক দূরে থাকছে, ফলে এদের মধ্যে তো বিকর্ষণ কম হয়, ফলে এদের স্থিতিশীলতা তুলনামূলকভাবে সিস সমাণুর চেয়ে বেশি হয়। আর স্থিতিশীলতা বেশি হলে এদের গলনাঙ্কের মান কিন্তু বেশি হয়ে যাবে। এখানে আমরা একটু দেখি, বিষয়টা হচ্ছে এভাবে যদি একটু দেখা যায় যে সিস সমাণুগুলোর ক্ষেত্রে স্থিতিশীলতা ট্রান্স সমাণু অপেক্ষা কম হয়। তার মানে হচ্ছে যে স্থিতিশীলতা 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 এটা কি হয়? সিস ইজ লেস দ্যান ট্রান্স, এরকম। এটা স্থিতিশীলতা। স্থিতিশীলতা যখন বেশি যখন কম হচ্ছে, এই কম হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এদের অভ্যন্তরীণ শক্তি বেশি। অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি বেশি কিন্তু হচ্ছে সিস সমাণুর বেশি হয়, ট্রান্স সমাণুর কম হয়। ফলে কি হয়, এখান থেকে যদি আমরা এখন দহন তাপ যদি এখন পেতে চাই, দহন তাপ, তাহলে সিস থেকে আমরা বেশি করে পাবো, ট্রান্স থেকে আমরা কম করে পাবো। তারপর কি হবে, যদি আমরা এখন গলনাঙ্ক যদি আমরা হিসেব করি, একটা বিষয় হচ্ছে যে যেহেতু এর স্থিতিশীলতা কম তাই একে সহজে ভেঙে ফেলানো যায়। হ্যাঁ, ফলে হয় কি, এর গলনাঙ্কের মানটা কম হয়ে যায়। তাহলে সিস এর গলনাঙ্কের মান কি হবে? ট্রান্স অপেক্ষা কম হবে। ট্রান্স অপেক্ষা কম হবে। স্থিতিশীলতা যত বেশি হবে গলনাঙ্ক তত বেশি হবে। তবে এইখানে যদি আমরা একটা কথা বলি স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাহলে কিন্তু সম্পর্ক আবার উল্টে যাবে, এর চেয়ে ট্রান্স সমাণু কিন্তু কম হবে। এই যে কম যে হচ্ছে, এই কমের ব্যাখ্যাটা একটু আবার জানা উচিত। তো বলা হচ্ছে যে যেহেতু সিস সমাণুর ক্ষেত্রে তোমার গ্রুপগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে, তাই এদের ঘনত্ব কম হয়। ঘনত্ব কম হওয়ার কারণে এদের দ্রাব্যতাও কমে যায়। আর সিস সমাণুগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু চেঞ্জ করে আবার যদি একটু আগের মতো সিস করে দেই, তাহলে আমরা একটা জিনিস দেখাতে পারবো, সেটা হচ্ছে যে সিস সমাণুর ক্ষেত্রে এই গ্রুপ দুইটা পাশাপাশি থাকার কারণে এদের ঘনত্ব বেশি হয়, ফলে এদের দ্রাব্যতা বেশি হয় এবং এদের প্রতিসরাঙ্ক কিন্তু বেশি হয়, অর্থাৎ ডিফ্রাকশন ইন্ডেক্সটা বেশি হয়। তো এই যে বিষয়গুলো যে আছে এগুলো আমাদের একটু বুঝে বুঝে পড়তে হবে। যেমন সিস সমাণুর ক্ষেত্রে গলনাঙ্ক ট্রান্স সমাণু অপেক্ষা কম হয়, গলনাঙ্কের মানটা কি হচ্ছে, সিসের কম হয়, ট্রান্সের বেশি হয়। তবে স্ফুটনাঙ্ক কিন্তু আবার এর উল্টোটা হয়, সিস সমাণুর দ্রাব্যতা বা প্রতিসরাঙ্ক ট্রান্স সমাণু অপেক্ষা বেশি হয়। সিসের দ্রাব্যতা বা প্রতিসরাঙ্ক বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে সিস সমাণুগুলোর ক্ষেত্রে একই জাতীয় গ্রুপগুলো একত্রে থাকে, ফলে এদের ঘনত্ব বেশি হয়, ফলে যে
তোমার পোলার যে দ্রাবকগুলো আছে সেই পোলার দ্রাবকগুলো খুব সহজেই এদেরকে দ্রবীভূত করতে পারে। হ্যাঁ, এই কারণে এদের দ্রাব্যতা বেশি হয়। তো এই বৈশিষ্ট্যগুলো একটু বুঝে বুঝে একটু পড়তে হবে। এরপরে যেটা হচ্ছে, এখানে ছোট্ট একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে গলনাঙ্ক যদি আমরা চিন্তা করি 1,2-ডাইক্লোরোইথেন এর গলনাঙ্কের মান হচ্ছে -80, আর ট্রান্স 1,2-ডাইক্লোরোইথেন এর গলনাঙ্কের মান হচ্ছে -50। তার মানে হচ্ছে যে সিস সমাণুর ক্ষেত্রে গলনাঙ্ক কম, ট্রান্সের বেশি, যেটা আমরা একটু আগে দেখলাম। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে ঘটনাটা একটু উল্টো। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিন্তু সিস সমাণুর বেশি আর ট্রান্স সমাণু কিন্তু কম। এটা মাথায় রাখতে হবে। পোলারিটির ক্ষেত্রে সিস সমাণুগুলো পোলার হয় এবং এদের দ্রাব্যতা বেশি হয়, আর 1,2-ডাইক্লোরোইথেনটা মূলত নন পোলার হয় এবং এর ডাইপোল মোমেন্টের মানটা শূন্য হয়। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে ডাইপোল মোমেন্ট বলতে আরেকটা কথা আছে। তোমরা কিন্তু প্রথম পত্রের 3য় অধ্যায় অর্থাৎ মৌলসমূহের পর্যায়িত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এইখানে কিন্তু ডাইপোল মোমেন্ট কাকে বলে সেটা কিন্তু হয়তোবা জানো বা জানবে। তো ডাইপোল মোমেন্টটা হচ্ছে যে যদি দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ নেত্রকতার পার্থক্য থাকে, তখন হয় কি, এই পরমাণুর মধ্যস্থ যে বন্ধন ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো অসমভাবে বণ্টিত থাকে। আর এই ইলেকট্রনগুলো যখন অসমভাবে যখন বণ্টিত থাকে, তখন স্থায়ীভাবে একটা প্লাস এবং একটা, অর্থাৎ একটা আংশিক ধনাত্মক এবং একটা আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তো এই দুইটা পরমাণুর ক্ষেত্রে যার তড়িৎ মান বেশি তার দিকে ইলেকট্রনগুলো বেশি করে ঝুঁকে যায়, ফলে সেই দিকটা আংশিক ঋণাত্মক অবস্থা প্রাপ্ত হয়। আর যার তড়িৎ মান কম তার দিকে আংশিক ধনাত্মক অবস্থার সৃষ্টি হয়। এইরকম যৌগগুলোকে বলা হচ্ছে ডাইপোল যৌগ। তো ডাইপোল যৌগগুলোর ক্ষেত্রে দুই চার্জের মধ্যবর্তী দূরত্বকে যদি চার্জের মান দিয়ে গুণ করা যায়, তাহলে এটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট যদি শূন্য হয়, তাহলে বুঝতে হবে যে এই যৌগটাতে চার্জের বিস্তরণটা সব দিক থেকে সমান হয়েছে। আর ডাইপোল মোমেন্ট যার বেশি হবে, যত বেশি হবে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ইলেকট্রনের বন্টনটা তত বেশি অসমভাবে হয়েছে। এবং ডাইপোল মোমেন্টকে এইরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটা বোঝাচ্ছে যে এর মোট নিট ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করতেছে। তো যেমনটা দেখো, এই যৌগটাতে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো এখানে যে এই যৌগটার ক্ষেত্রে এই পাশে ক্লোরিন এবং এই পাশে ক্লোরিন, এটা সিস সমান হবে, এখানে ট্রান্স সমানটা লিখছে, এটা মূলত এই পাশে যাবে। যাই হোক, এটা এই পাশে যাবে, আর সম্ভবত যেটা হচ্ছে যে এইটা এই পাশে আসবে। ছবিটা একটু উল্টো হয়ে গেছে। যেটা হচ্ছে যে এটা আমাদের ট্রান্স সমানো, আমরা এটা ট্রান্সে আছে বলে কল্পনা করে যদি হিসেব করি, এইখানে একটা এইরকম একটা চিহ্ন দিয়ে এইরকম প্লাস দেওয়া হয়। তার মানে কার্বন এবং ক্লোরিন এর মধ্যে তড়িৎদ্রতার মান ক্লোরিনের বেশি, ফলে এই ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে সরে আসবে। এটা যেমন এদিকে সরে আসতেছে, পাশাপাশি এটা আবার এদিকে যাচ্ছে। তো একটা সমান এবং পরস্পর বিপরীত, ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর। তো সমান এবং বিপরীত হওয়ার কারণে এর নিট ডাইপোল মোমেন্টের মানটা কিন্তু হয়ে যায় কিন্তু শূন্য। অন্যদিকে সিস সমানুর ক্ষেত্রে, এটাকে আমরা এখন এখানে কল্পনা করব, সিস সমানুর ক্ষেত্রে ক্লোরিন দুইটা একই দিকে থাকার কারণে এদের নিট ডাইপোল মোমেন্টটা কিন্তু এদের মাঝ বরাবর কিন্তু কাজ করতেছে। এবং এই ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 1.9 ডিবাই আর কি, ডিতে বলা হচ্ছে ডিবাই। তো এই ডাইপোল মোমেন্টের মান যত বেশি হয় তত কিন্তু যৌগটা কিন্তু সহজে পোলার হয় এবং তোমার পটিক দ্রাবকে কিন্তু সহজে দ্রবীভূত হয়ে যায়। এই জন্য সিস সমাণুগুলোর দ্রাব্যতা বেশি হয়। এটা সিস সমাণুর দ্রাব্যতা, এটা হচ্ছে তোমার ট্রান্স সমাণুটা এখানে ডাইপোল মোমেন্টের মান শূন্য হওয়ার কারণে এটা মূলত হচ্ছে অদ্রবীভূত থাকতেছে। এগুলো আর কি বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কয়েকটা প্রশ্ন দেখে শেষ করে দেব। তার মধ্যে একটা হচ্ছে নিচের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে। তা আমাদের কথা ছিল যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি একই জাতীয় গ্রুপ থাকে তাহলে তারা করে না, তার মানে এটা করবে না। আমরা যদি লিখি তাহলে একটু লিখতে পারি যে এটা করবে না। এখানে দ্বিবন্ধন নাই, এটার কোনো প্রশ্নই আসে না। এখানে দ্বিবন্ধন আছে, এখানে কার্বন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, এটা দিবে। এখানে কি হচ্ছে, এখানে এইটা দিত কিন্তু সম্ভবত এখানে এই হাইড্রোজেনটা হবে না, দুইটা ক্লোরিন আছে তাই এটা দিবে না। অর্থাৎ আমাদের সঠিক আনসার হচ্ছে এইটা হচ্ছে সঠিক আনসার। তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন আনসার করা যায়। তো আশা করি তোমরা জ্যামিতিক সমতা বুঝতে পেরেছো এবং এনজয় করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা অপটিক্যাল আইসোমারিজম সম্পর্কে আলোচনা করব। সেই টিউটোরিয়াল দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।